মাই ডিয়ার স্টুডেন্ট, ব্রেন বুস্টার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। এর আগে এই চ্যানেলের মধ্য দিয়ে নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের ভূগোল এবং ইতিহাসের সাজেশানগুলো ধারাবাহিকভাবে আমরা করে চলেছি। আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হলো একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ভূগোলটাকে সহজ করে ছাত্রছাত্রীদের কাছে পরীক্ষার প্রস্তুতিটা করে দেওয়া যায়, তার উদ্দেশ্যেই আজকের ভূগোল বিষয় নিয়ে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এই ভিডিও করতে বসেছি। একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা এবছর যথেষ্ট সমস্যায় আছে, এ কথা বলতে আমাদের একটুও দ্বিধা নেই। কারণ নতুন সিলেবাস, সেমিস্টার পদ্ধতি এবং ভূগোলের মতো বিষয়টি যথেষ্ট ভাস্টলি চ্যাপ্টার নিয়ে ফার্স্ট সেমিস্টার হতে চলেছে। ফার্স্ট সেমিস্টার যেটি হবে সেটি পরীক্ষার রুটিনও প্রকাশিত হয়ে গেছে, সেপ্টেম্বর মাসে পরীক্ষা। তাই এই অল্প সময়ের মধ্যে এই বিস্তীর্ণ সিলেবাসটাকে কমপ্লিট করে পরীক্ষায় হলে যেতে গিয়ে ছাত্রছাত্রীরা যথেষ্ট প্যানিক বা ভয়ে আক্রান্ত হচ্ছে, এটা বুঝতে পারছি। তাদের ভয়ভীতি যাতে না হয় এবং সহজেই যাতে তারা এই অল্প সময়ের মধ্যে প্রস্তুতিটি সম্পূর্ণ করে পরীক্ষার হলে যেতে পারে, তার উদ্দেশ্যকে সফল করার জন্যই আমি আজকের এই ভিডিও করতে বসেছি। আমরা জানি ভূগোলের যে 3টি পর্বে বিভক্ত করেছে ফার্স্ট সেমিস্টার, তার প্রথম পর্বটি হলো প্রাকৃতিক ভূগোল। এই প্রাকৃতিক ভূগোলের যে প্রথম উপবিভাগটি আছে, সেই উপবিভাগটি হলো শাস্ত্ররূপে ভূগোল বা শাস্ত্ররূপে ভূগোল কতখানি জনপ্রিয় এই সংক্রান্ত বিষয়। আমরা জানি এই প্রাকৃতিক ভূগোল থেকে 15 নম্বর কোশ্চেন আসার সম্ভাবনা আছে। সেই 15 নম্বরটি যাতে সঠিকভাবে আমরা পেতে পারি, তার উদ্দেশ্যকে সামনে রেখেই আজকের আমি ভিডিও করতে বসেছি। আজকের আমার ভিডিওর মূল বিষয় যেটি থাকছে সেটি হলো শাস্ত্ররূপে ভূগোল। শাস্ত্ররূপে ভূগোল পড়তে গিয়ে আমরা যেটি প্রথম আজকের দেখব সেটা হলো ভূগোল শাস্ত্রের ব্যুৎপত্তিগত অর্থ। ভূগোল শব্দটি একটি গ্রিক শব্দ থেকে এসেছে এবং এই গ্রিক শব্দের যদি বিশ্লেষণ বা ব্যাখ্যা করি, জিও শব্দের অর্থ হলো পৃথিবী আর গ্রাফিক শব্দের অর্থ হলো বর্ণনা। সেদিক থেকে আমরা বলতে পারি পৃথিবীর বর্ণনা করাই হলো ভূগোল বা ভূগোল শাস্ত্রের প্রধান কাজ। আমরা এরপরে যদি জানতে চেষ্টা করি যে ভূগোল এটি কিভাবে শাস্ত্ররূপে প্রাচীনকাল থেকে আসছে বা এর উৎপত্তি কিভাবে হলো। প্রাচীনকালে ভূগোল শাস্ত্রটির উৎপত্তি কিভাবে হলো সেটা জানতে গেলে আমরা দেখতে পাই যে গ্রিক পণ্ডিত এরাটোস্থিনিসের কথা পাই 234 খ্রিস্টপূর্বাব্দে তিনি জিওগ্রাফি শব্দটি ব্যবহার করেছিলেন এবং জনপ্রিয় করে তুলেছিলেন। এরও পূর্বে অর্থাৎ আরও 2000 খ্রিস্টপূর্বাব্দের আগে তখন আমরা দেখতে পাচ্ছি যে জিওগ্রাফি শব্দটি বা ভূগোল শব্দটি আমরা পেয়েছি। আমরা দেখেছি ভারতবর্ষে যদি দেখি আর্যভট্টের হাত ধরে আমরা সেখানে সূর্য সিদ্ধান্ত গ্রন্থে ভূগোল শব্দের ব্যবহার পেয়েছি। পদ্মপুরাণ বলে যে পৌরাণিক বা উপন্যাস আছে, সেখানেও আমরা দেখতে পাবো যে খগোল বলে একটা শব্দ, সেখানে কিন্তু পৃথিবী বিভিন্ন স্থানের বর্ণনার কথা আমরা পেয়ে থাকি। এইভাবে রাজশেখর বসুর চলন্তিকা গ্রন্থে পৃথিবী এবং বিভিন্ন স্থানের বর্ণনা পেয়েছি। আমরা এইভাবে বিভিন্ন শাস্ত্র এবং বিভিন্ন গ্রন্থে ভূগোল শব্দটির ব্যবহার পেয়ে থাকছি। কিন্তু এই ভূগোল বিষয় হিসাবে পড়ানো কবে থেকে শুরু হলো, আমরা সেদিক থেকে যদি আলোকপাত করি তাহলে বুঝতে পারবো যে এই শাস্ত্ররূপে ভূগোল বা বিষয় হিসাবে ভূগোল পড়ানো সম্ভবত শুরু হয়েছিল ইংল্যান্ডে ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে 1888 সালে। এরপরে 1899 সালে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে ভূগোল প্রথম তারপরে পড়ানো হয়। ভারতবর্ষে প্রথম ভূগোল পড়ানো হয়েছিল সম্ভবত আলিয়া ইউনিভার্সিটিতে। এটি এশিয়ার মধ্যে প্রথম ভূগোল পড়ানো শুরু হয়েছিল। মজার ব্যাপার, কলকাতা ইউনিভার্সিটিতে এর অনেক পরে শুরু হয়েছিল। যিনি কলকাতা ইউনিভার্সিটি তার ভূগোল শাস্ত্রটি পড়ানো শুরু করেছিলেন তিনি ছিলেন বিখ্যাত এক ভূগোল পণ্ডিত মানুষ এবং তিনি শিবপ্রসাদ চট্টোপাধ্যায়, যিনি ভারতবর্ষের ভূগোলের জনক নামেই পরিচিত। তার হাত ধরে ক্যালকাটা ইউনিভার্সিটিতে ভূগোল পড়ানো শুরু হলো। এইভাবে ভূগোল আস্তে আস্তে তার জার্নি বা যাত্রাপথ শুরু করে। তারপরে প্রতিনিয়ত তার পরিবর্তন হয়েছে, বিভিন্ন দিক থেকে তার সংযোজন ঘটেছে।
এবার আমরা আসতে পারি যে ভূগোলকে কে কেমনভাবে সংজ্ঞায়িত করেছেন বা সংজ্ঞা দিয়েছেন। আমরা যে বলে আসছি প্রথমে এরাটোস্থেনিসের কথা, যাকে ভূগোলের জনক বলা হয়ে থাকে। ভূগোলের জনক এরাটোস্থেনিসের হাত ধরে আমরা যে ভূগোল শাস্ত্ররূপে আমরা দেখতে পাচ্ছি ভূগোলকে, তিনি বললেন পৃথিবীর মানুষের আবাসস্থল রূপে বর্ণনা করছে যে বিষয়, তাকেই ভূগোল বলা হয়ে থাকে। অর্থাৎ আবাসস্থল রূপে পৃথিবীর বর্ণনা, এটিই হলো ভূগোল। তাই এরাটোস্থেনিসের পরবর্তীকালে যখন নতুন নতুন বিষয় সংযোজন হয়েছে, তার কিছু বিষয় উপস্থাপন হচ্ছে নতুনভাবে, তখন তার সংজ্ঞায়িত হয়েছেও বিভিন্নভাবে। আমরা যে আধুনিক ভূগোলের জনক বলা হয় হামবোল্টকে, আলেকজান্ডার ভন হামবোল্টকে, তিনি যে সংজ্ঞায়িত করেছেন, তিনি বলেছেন ভূগোল বলতে বোঝায় একটা সংশ্লেষিত বিষয়, প্রাকৃতিক, সামাজিক বিভিন্নতা যে বিষয়গুলো তার মধ্যে সংযোজন ঘটছে এবং তার সামান্যীকরণ বা সাধারণীকরণই হলো যে বিষয়, তার নাম হলো ভূগোল। আমরা দেখলাম যে তিনি বলতে চাইলেন যে ভূগোল কোনো একটা নির্দিষ্ট কোনো বিষয় বা বস্তু নয়, ভূগোলের মধ্যে বিভিন্ন বিষয়ের সংযোজন ঘটছে প্রতিনিয়ত এবং তার মধ্যে যে সামান্যীকরণ বা সাধারণীকরণের যে বিষয়টা ফুটে উঠছে, সেটিকেই আমরা ভূগোল বলতে পারি। ক্লডিয়াস টলেমি, যিনি প্রথম মানচিত্র অভিক্ষেপ রচনা করেছিলেন, তার মতে কোনো স্থানে বা পৃথিবীর বিভিন্ন স্থানের মানচিত্র সংক্রান্ত বর্ণনা, সঠিক চিত্র তুলে ধরাই যে সাবজেক্টের বিষয়, সেটিই হলো ভূগোল। তাই বিভিন্ন পণ্ডিতদের মত অনুসারে ভূগোল বিষয়টির সংজ্ঞা বিভিন্নভাবে আমাদের কাছে উঠে এসেছে। আমরা সেগুলোর মধ্য থেকে বিশ্লেষণ করে বুঝতে পারলাম ভূগোল একটি গতিশীল বিজ্ঞান এবং যার মধ্যে প্রতিনিয়ত বিভিন্ন সংজ্ঞা এবং বিভিন্ন বিষয় সংযোজিত হচ্ছে বা যুক্ত হচ্ছে। এবার আমরা যেটা বলবো যে নেচার অফ জিওগ্রাফি, অর্থাৎ ভূগোলের প্রকৃতি। আমরা ভূগোলের উৎপত্তি পেলাম, তার সংজ্ঞা পেলাম, আমরা বুঝতে পারছি এবার তার প্রকৃতিটা কেমন। প্রকৃতি বলতে গিয়ে ভূগোল বিষয়টি আলোচনা করতে গিয়েই প্রথমে আমরা দেখলাম যে ভূগোলের মধ্যে মানুষ এবং তার প্রাকৃতিক বিষয়গুলো মধ্যে একটা অন্তঃসম্পর্ক বারে বারে আলোচনায় উঠে আসছে। আমরা যে সমস্ত বিষয়গুলো ভূগোলকে প্রকৃতি বা নেচার হিসাবে গুরুত্ব দেব, সেগুলির মধ্যে প্রথম হচ্ছে বিজ্ঞানধর্মিতা। ভূগোলের মধ্যে কিন্তু এমন একটি বিষয় লক্ষ্য পেলাম, যেগুলো প্রকৃতি এবং মানুষের মধ্যে যে যোগসাজশ বা সমন্বয় ঘটছে, তার মধ্যে যেগুলো বিজ্ঞান ভিত্তিক এবং যেগুলো যুক্তি নির্ভর, সেগুলোই কিন্তু ভূগোলে স্থান পেয়ে চলেছে এবং ভূগোলকে আরও বেশি সমৃদ্ধশালী করছে। ক্ষেত্র সমীক্ষা ভূগোলের আরও একটি ব্যাপার, যেখানে বিভিন্ন স্থানের সেখানে সমীক্ষা করা এবং সেগুলো পরবর্তীকালে মানচিত্র আকারে সাধারণ মানুষ থেকে শুরু করে ছাত্রছাত্রীদের কাছে তুলে ধরা, সেগুলোও কিন্তু ভূগোলের একটা প্রকৃতি বা পরিধির মধ্যে আমরা পড়ছে দেখতে পাচ্ছি। মানুষের কার্যকলাপ ভূগোলের পরিধির আরও একটি, ভূগোলের যে প্রকৃতি তারও একটা বড় বিষয়। মানুষ প্রতিনিয়তই প্রকৃতির সঙ্গে সে কিন্তু প্রতিনিয়তই চেষ্টা করছে সুযোগ সুবিধা নিজের মতো করে গড়ে তোলা, নিজের মতো করে স্বাচ্ছন্দ্য পরিবেশ তৈরি করা। কিন্তু এই প্রাকৃতিক পরিবেশে মানুষের যে প্রতিনিয়ত ক্রিয়াকলাপ পরিবর্তন হচ্ছে, মানুষের সেই ক্রিয়াকলাপগুলোও কিন্তু ভূগোলের মধ্যে অন্তর্নিহিত হচ্ছে। সংশ্লেষধর্মিতা হচ্ছে বিষয়, এটি একটা। ভূগোল কিন্তু একটা সমাজ বিজ্ঞানের একটা বৃহৎ অংশকে সর্বদাই নিজের মধ্যে অন্তর্নিহিত করার চেষ্টা করছে, সংযোজিত করার চেষ্টা করছে। ভূগোল কিন্তু শুধুমাত্র প্রাকৃতিক বিষয়গুলো ছাড়াও সমাজ বিজ্ঞানের আর যে সমস্ত বিষয়গুলো আছে, সেগুলোকেও কিন্তু নিজের মধ্যে নিচ্ছে এবং তার ফলে তার যেমন একদিকে যেরকম বিস্তৃতি বাড়ছে, তার সঙ্গে সঙ্গে তার কিন্তু সমৃদ্ধও হচ্ছে এবং মানুষের কাছে আরও বেশি জনপ্রিয়তা অর্জন করছে। ভূগোলের তাই প্রকৃতি বলতে গিয়ে একটা বলা হয়, ভূগোল কিন্তু গতিশীলতা আছে। অর্থাৎ আজকের যে ভূগোলের যে প্রকৃতিটি আমরা বর্ণনা করলাম, হয়তো বেশ কিছু দিকগুলো নিয়ে, কিন্তু দেখা যাবে আরও 10টি বা 15-20 বছর পরে যখন তার প্রকৃতি নিয়ে আবার বিশ্লেষণ করা হবে, তখন দেখা যাবে তার অনেকটাই বিস্তৃতি হয়েছে। তাহলে সেই জন্যই ভূগোলকে কিন্তু
প্রকৃতি বর্ণনা করতে গিয়ে আরও একটি বিষয় সংযোজিত না করলে ঠিক উপযুক্ত বলা হবে না, সেটি হলো ভূগোল কিন্তু একটি গতিশীলতার সমন্বয় সমৃদ্ধ একটি বিষয় বা সাবজেক্ট। এরপরে যেটায় আসছি আমরা, সেটি হলো ভূগোলের উদ্দেশ্য কী, ভূগোল পাঠের উদ্দেশ্য কী বা ভূগোলের উদ্দেশ্য কী। ভূগোলের উদ্দেশ্য হলো প্রথমত হচ্ছে প্রকৃতি মানুষের সম্পর্কটাকে আরও ভালোভাবে যে সমাজের কাছে তুলে ধরা, এটি বলা যেতে পারে ভূগোলের প্রথম উদ্দেশ্য। ভূগোলের দ্বিতীয় উদ্দেশ্য হলো প্রাকৃতিক যে বিষয়গুলো আছে সেগুলোর মধ্যে কারণ অনুসন্ধান করা, অর্থাৎ কেন হচ্ছে, কেনই বা হয়, এটা হবে কেন, এই সমস্ত বিষয়গুলো আরও পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমাদের কাছে তুলে ধরা, এটা হলো ভূগোলের অন্যতম বিষয়। ক্ষেত্র সমীক্ষা করে সেই সম্পর্কে সঠিক যে সিদ্ধান্ত যাতে মানুষ নিতে পারে তার উপযুক্ত ব্যবস্থা করে তোলাও ভূগোলের কিন্তু অন্যতম কাজ। এছাড়াও ভূগোলের যেটি আজকের গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে সেটি হলো যে মানুষ যে নতুন নতুন ক্রিয়াকলাপের মধ্যে নিমজ্জিত হচ্ছে, সেটির সঙ্গে প্রকৃতির যে মেলবন্ধন, প্রকৃতির কতটা তা হচ্ছে গ্রহণযোগ্য, প্রকৃতির সঙ্গে কতটা সে মানিয়ে নিতে পারছে, কোনটা খারাপ কোনটা ভালো, সেই সম্পর্কেও কিন্তু সঠিক দিশা দেখানো, সেটাও কিন্তু ভূগোলের অন্যতম উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। তাই একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের আমি বলবো যে এইভাবে আমি ধারাবাহিকভাবে এই যে চ্যাপ্টারগুলো তোমাদের আছে সেই চ্যাপ্টারগুলো ব্যাখ্যা করে যাব। তার সঙ্গে সঙ্গে আমি এই ভিডিওর পরেই আবার একটা ভিডিও দিচ্ছি যে যেটুকু পড়িয়ে গেলাম তার মধ্যে দিয়ে কোন কোন এমসিকিউগুলো এবারে পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি, অর্থাৎ এই এমসিকিউগুলো করে গেলেই পরীক্ষায় তুমি কিন্তু জানা পড়বে এবং খুব সহজেই কিন্তু তোমার কাছে বিষয়টি স্বচ্ছ একটা ধারণা প্রতিস্থাপিত হবে। তাই ছাত্রছাত্রীদের সুবিধার্থে এই প্রচেষ্টাটা আমি নিরলসভাবে করে যাব, এই কথা দিলাম। তবে ছাত্রছাত্রীদের কাছে বিশেষভাবে বলে যাচ্ছি যে এই চ্যাপ্টারগুলো সুন্দরভাবে ব্যাখ্যা করার মতো খুব সময় আমাদের হাতে নেই। তাই তোমরা যদি এই চ্যানেলের মধ্য থেকে যুক্ত থাকো তাহলে কি হবে, তাহলে কিন্তু এই চ্যাপ্টারগুলো সুন্দরভাবে বুঝতে পারবে এবং তোমাদের পড়াটা অনেক বেশি সহজ হবে। কারণ এখন কিন্তু যে সময় আছে সেই সময়ের মধ্যে এমসিকিউ কোশ্চেন করতে করতেই তোমাদের সময় চলে যাবে, কিন্তু চ্যাপ্টারটা তোমরা কিছু বুঝতে পারবে না। যেহেতু ভূগোল এমন একটা বিষয় যার বোধমূলক কিছু কোশ্চেন থাকে, সেইগুলো যাতে সহজেই তোমরা সেখানে উত্তর করতে পারো তার জন্যই কিন্তু আমি এই ভিডিওটা করে চলেছি। আর এই ভিডিও তোমাদেরকে ভীষণভাবে সাহায্য করবে এবং এই চ্যানেলের সঙ্গে তোমরা যুক্ত থাকো। এই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না এবং আশা করি তোমাদের সাফল্যের অনেকটা পথ সহজ হবে এই চ্যানেলের মধ্য দিয়ে।